নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে কানাই বসুর লেখা সস্ত্রীক। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বর্ধমানে গাড়ি থামিবার একটু পরে শিবেন্দু আবার আসিয়া হাজির হইল। হাওড়া ছাড়িবার পর ইহারই মধ্যে বার দুই আসিয়া মাধুরীর খবর লইয়া গিয়াছে। আবার সে আসিল, এবং এবারে শুধু হাতে নয়, একটা খাবারের চ্যাঙারি সমেত। দেখিয়া মাধুরীর সামনের বেঞ্চের চশমা পরা মেয়েটির ঠোঁটে হাসি ফুটিয়া উঠিল। শিবেন্দু বলিল, এই নাও ধরো, কিন্তু তোমার সীতাভোগটাবাবু তেমন ভালো মনে হলো না, তাই খালি মিহিদানাই নিলুম, কি বলো? শুনিলে মনে হইতে পারে মাধুরী বুঝি গাড়িতে উঠিবার আগে মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিল বর্ধমানে আসিয়া তাহাকে সীতাভোগ মিহিদানা কিনিয়া দিতেই হইবে। কিন্তু তাহা নয়, শিবেন্দুর কথাই ওই রকম। মাধুরীকে খাবারের চ্যাঙারি হাতে লইতে হইল। লইয়া সে জিজ্ঞাসা করিল, কি হবে তোমার মিহিদানা? এ প্রশ্ন অবশ্য নিষ্প্রয়োজন। মিহিদানার ব্যবহার মাধুরীর অজানা নাই, কিন্তু প্রশ্ন তো তাহার কথায় নয়, প্রশ্ন তাহার কথার সুরে। কিন্তু মিষ্টান্ন বিলাসী শিবেন্দু তাহার সুর লক্ষ্য করিল না। সে কথারই জবাব দিল, খাবে, আবার কি হবে, একেবারে গরম, মানে বেশি গরম নয়, বেশ খাবার মতন আছে, খেয়ে দেখো না, ভারী মোলায়েম লাগবে। শিবেন্দুর মুখের ওপর মিহিদানার মোলাইমত্ব ফুটিয়া উঠিল। মিষ্টান্ন সম্বন্ধে তাহার দুর্বলতাও যত, সরলতাও তেমনি। খাবার ভালো ও হাতের কাছে পাইলে শিবেন্দু রসনা সংযত করিতে পারে না, কিন্তু ইহার জন্য তাহার কুণ্ঠা বা লজ্জার বালাইও নাই। মাধুরীর হাসি পাইল, তবু সে গম্ভীর হইবার চেষ্টা করিয়া বলিল, গরম থাকে ভালোই, তুমি খাও না। শিবেন্দু কহিল, সে আর তোমাকে বলতে হবে না, আধশের টাক আগে চেখে দেখেছি, তবেই এনেছি, চমৎকার জিনিস, খেলেই বুঝতে পারবে। শুনিয়া সামনের বেঞ্চের চশমা পরা মেয়েটির ঠোঁটের হাসি কিঞ্চিত প্রসারিত হইল। মাধুরীরও গাম্ভীর্য টিকিল না, হাসিয়া বলিল, তা বুঝেছি, মিষ্টি মাত্রেই তোমার কাছে চমৎকার। বলিয়া মাধুরী চ্যাঙারি তাহার পাশে বেঞ্চের উপর রাখিল। দেখিয়া শিবেন্দু বলিল, বাহ, রেখে দেবার জন্য আনলুম বুঝি? সকালে যা তাড়াহুড়ো করে খাওয়া, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, খানিকটা মেরে দাও না। দাঁড়াও, জল এনে দিচ্ছি। শিবেন্দুর ব্যস্ততায় মাধুরী বিব্রত হইল, কিন্তু বারণ করিবার অবসর পাইল না। ততক্ষণে শিবেন্দু জলের জোগাড়ে ছুটিয়াছে। চশমা পরা মেয়েটির হাসি এবার তাহার ঠোঁটের আবরণ ভেদ করিয়া দন্তপংক্তি পর্যন্ত পৌঁছিয়াছে। মেয়েটির পাশে তাহার মা বসে আছেন, তাহারও চোখে চশমা। মাধুরী মুখ ফিরাইতে তাহার সহিত চোখাচোখি হইল। বর্ষীয়সী মহিলা বলিলেন, খিদে পেয়েছে, খাও না মা, লজ্জা কি, গাড়িতে অত লজ্জা করতে গেলে চলে না। মাধুরীর লজ্জা আরও বাড়িয়া গেল। আরক্ত মুখে বলিল, না না, খিদে পাবে কেন, এই তো বেলা 10টায় খেয়ে দিয়ে গাড়িতে উঠেছি, এখনো 2 ঘন্টাও হয়নি, ওর ওই রকম কথা। শিবেন্দুর ফিরিবার পূর্বে এক টিকিট চেকার আসিয়া উপস্থিত হইল। মেয়েদের কামরার যাত্রী বেশি নাই, আজকাল অধিকাংশ স্ত্রীলোকই পুরুষ সহযাত্রীর সঙ্গে সাধারণ গাড়ি ব্যবহার করেন। মাধুরী দেখিল চশমা পরা মেয়েটি তাহার ভ্যানিটি ব্যাগ খুলিয়া 2খানি টিকিট বাহির করিয়া দিল, তাহার নিজের ও তাহার জননীর। ওদিকের জানালার ধারে যে হিন্দুস্থানি স্ত্রীলোকটি এতক্ষণ বিস্ফারিত নেত্রে গাড়ির ভিতরে ও বাহিরে যাবতীয় সামগ্রী দেখিতেছিল এবং
অনর্গল বাক্যস্রোতে সকলের সঙ্গে আলাপ জমাইবার চেষ্টা করিতেছিল, চেকারকে গাড়ির দিকে আসিতে দেখিয়াই সে হঠাৎ নিদারুণ ব্রীড়াময়ী হইয়া উঠিল। চট করিয়া মুখ ঘুরাইয়া লইয়া মাথার উপর দীর্ঘ অবগুণ্ঠন টানিয়া দিয়া সে জানালার বাহিরে বিপরীত দিকের শূন্য প্ল্যাটফর্মে কি যে পরম পদার্থ দেখিতে মনঃসংযোগ করিল তাহা সেই জানে, কিন্তু সেই মনঃসংযোগের একাগ্রতা তাহার অপূর্ব। চেকার তাহার কাছে গিয়া বলিল, টিকিট? জবাব না পাইয়া আবার বলিল, আপকো টিকিট যারা দেখলাইয়ে? স্ত্রীলোকটি শুনিতে পাইল না। চেকার একটু উচ্চস্বরে বলিল, টিকিট দেখলা না? বাহিরের জগতে তখন কি অদ্ভুত বিস্ময়জনক ব্যাপারই না ঘটিতেছে। একান্ত নিবিষ্ট চিত্তা রমণীর কানে এবারও চেকারের কথা প্রবেশ লাভ করিয়াছে বলিয়া বোধ হইল না। চেকার ঈষৎ কাশিল। গলা পরিষ্কার করিবার জন্যই হোক বা বহির্মনা ললনার মনকে অন্তর্মুখী করিবার উদ্দেশ্যেই হোক, কাশিয়া বলিল, देखिए ये सुनिए, কি মুশকিল, ये आपको टिकट है? আহ! ব্যর্থ হইয়া চেকার মেঝেতে পা ঠুকিল, কিন্তু মেঝে কিংবা কোথাও পা ঠুকিয়া রমণীর মন আকর্ষণ করা যায় না, ইহা চেকারবাবুর তখনও শিখিতে বাকি ছিল। তখন বিপন্ন ও বিরক্ত চেকার টিকিট ফুটা করিবার যন্ত্রটি দৃঢ় মুষ্টিতে বাগাইয়া ধরিয়া স্ত্রীলোকের বস্তাবৃত মাথাটির উপর মারিল না, মাথাটির উপরে গাড়ির কাঠের দেওয়ালে ঠুকিয়া শব্দ করিল ও সেই সঙ্গে মেঝেতে পুনরায় পাও ঠুকিল। এত সাধনা বিফল হইল না। রমণীর মন টলিল, ধ্যান ভাঙিল। মাথা ফিরাইয়া লজ্জাশীলা দুইটি আয়ত না হইলেও আঁখি তুলিয়া বারেক চেকারবাবুর পানে চাহিয়াই মাথা নিচু করিল। চেকার কহিল, টিকিট হ্যাঁ? স্ত্রী জনচিত ও স্বাভাবিক লজ্জায় রমণীর মুখ খুলিল না। অবগুণ্ঠিত মাথা হেলাইয়া জানাইল, হ্যাঁ। চেকার হাত পাতিল, কিন্তু প্রশ্নের উত্তর যথেষ্ট দেওয়া হইয়াছে মনে করিয়া রমণী তখন আবার বাহিরের পানে তাকাইয়াছে। এবারে পুরুষের ধৈর্যের বাঁধ ভাঙিল। আবার গাড়িতে জোরে জুতা ঠুকিয়া অতি উগ্র কণ্ঠে চেকার আদেশ করিল, টিকিট দেখলাও। অতঃপর সেই চেকার ও হিন্দুস্থানী রমণীর মধ্যে আলাপ শুরু হইল। রমণী অবগুণ্ঠন ও লজ্জাভার বিসর্জন দিয়া টিকিট সম্বন্ধে অনেক কিছু বলিল। শুধু বলিল না, শপথ করিয়া বলিল, টিকিট তাহার আছে পাশের গাড়িতে তাহার সঙ্গী মরদের কাছে। চেকার চাহিল রমণী পাশের গাড়িতে কোন মরদ তাহার সঙ্গী তাহা দেখাইয়া দিক। অগত্যা অবলা রমণী আবার শপথ করিল, বলিল, তাহার সঙ্গী গাড়ি ধরিতে পারে নাই, হাওড়ায় পড়িয়া আছে, পরের গাড়িতে আসিতেছে। বিশ্বাস না হয় চেকার হাবড়া স্টেশনে তার ভেজিয়া সন্ধান লইতে পারে। প্রমাণস্বরূপ সে তাহার সঙ্গ ছাড়া সঙ্গীর নামও বলিয়া দিল। ইহার পর আর অবিশ্বাস করা চলে না। তাই চেকার প্রস্তাব করিল রমণী যেন এই স্টেশনে নামিয়া পরের গাড়িতে আগন্তুক সঙ্গীর জন্য অপেক্ষা করে, এবং নিজের প্রস্তাবের সমীচীনতা সম্বন্ধে চেকার এতই নিঃসন্দেহ যে স্ত্রীলোকটির মতামতের অপেক্ষা না করিয়া সঙ্গে সঙ্গে তাহার একটি পুঁটুলি তুলিয়া লইয়া গাড়ি হইতে নামিয়া গেল। অগত্যা অপর গাঁটরাটি লইয়া সেই লজ্জাশীলা নারী প্রবল কণ্ঠে প্রতিবাদ করিতে করিতে চেকারের পিছনে চলিল। চশমা পরা মেয়েটি বোধ করি কলেজে পড়া। পথে ঘাটে অপরিচিত ভদ্রলোকের সহিত কথা কহিতে তাহার বাধে না। চেকার ফিরিয়া আসিলে সে জিজ্ঞাসা করিল, ওর কি টিকিট নেই? তাই বুঝি ওকে নামিয়ে দিলেন? চেকার একটি হ্যাঁ বলিয়া দুইটি প্রশ্নের উত্তর দিল। মেয়েটি বলিল, ওকে কি পুলিশে দিলেন? চেকার মৃদু হাসিয়া বলিল, না, পুলিশে আর দিলুম না। হাজার হোক মেয়ে ছেলে, ওই নামিয়ে দিলুম। কিন্তু নামিয়ে দেওয়াও যা আর না দেওয়াও তা, এতক্ষণ হয়তো আর একটা কামরায় উঠে পড়েছে।
আর নয়তো পরের গাড়িতে উঠবে, আবার যতক্ষণ না কোথাও নামিয়ে দেয় ততক্ষণ চড়ে নেবে। এই করতে করতে দেশ পর্যন্ত পৌঁছে যাবে। চেকার আসিয়া মাধুরীর সামনে হাত পাতিল, কিন্তু নিজের কথার সূত্র ধরিয়া মেয়েটির দিকেই চাহিয়া বলিল, ওরা ওই করেই চালায়, শুধু মেয়ে ছেলে কেন, ওদের পুরুষগুলো পর্যন্ত বেশিরভাগ বিনা টিকিটেই চালিয়ে দেয়। চেকার হাসিয়া মাধুরীর দিকে ফিরিল। মেয়েটি হাসিল। মেয়েটির জননীর মুখেও যেন হাসির আভাস ফুটিল, কিন্তু মাধুরীর মুখ শুকাইয়া গেল। তখনও শিবেন্দুর দেখা নাই। মাধুরীর দুশ্চিন্তা হইল, কি বলিবে সে? ওই হিন্দুস্থানী স্ত্রীলোকের সহিত তাহার তো কোনো প্রভেদ নাই। তাহাকেও তো বলিতে হইবে, টিকিট তাহার কি একটা আছে, কিন্তু তাহার কাছে নয়, আছে তাহার সঙ্গী পুরুষের কাছে। কিন্তু চুপ করিয়া থাকিলে তো চলিবে না, এখনই হয়তো চেকার মেঝেতে জুতা ঠকিবে। সে সাহস সঞ্চয় করিয়া বলিল, টিকিটটা দেখুন আমার কাছে নেই, যার কাছে আছে তিনি জল আনতে গেছেন, একটু দাঁড়ান, এক্ষুনি আসছেন। তাহার শুষ্ক মুখ দেখিয়া চেকার বলিল, আচ্ছা আচ্ছা, আপনি ব্যস্ত হবেন না, আমি ঘুরে আসছি। তারপর বলিল, বিনা টিকিটের প্যাসেঞ্জার আমরা দেখলেই চিনতে পারি, আজ 13 বছর এই কাজ করছি। আত্মপ্রসাদের হাসি হাসিয়া চেকার চলিয়া যাইতেছিল। সেই সময় এক ভাঁড় জল লইয়া শিবেন্দু আসিয়া পড়িল। মাধুরী নিশ্চিন্ত ব্যগ্রতার সহিত বলিল, এই যে উনি এসেছেন। চেকার ফিরিয়া দাঁড়াইল। শিবেন্দু জিজ্ঞাসা করিল, কি কি হয়েছে? চেকার বলিল, না কিছু হয়নি, এর টিকিটটার কথা হচ্ছিল আপনার কাছে। শিবেন্দু কহিল, হ্যাঁ আমারই কাছে আছে, এই যে। বলিয়া কোটের ভিতরের পকেট হইতে একখণ্ড কাগজ বাহির করিয়া দিল। পড়িয়া চেকার বলিল, সেলফ অ্যান্ড ওয়াইফ বেনারস, তাই বলুন, আপনি আমাদেরই দলের? কোন ডিপার্টমেন্টে আছেন? হেড অফিসে নিশ্চয়ই। শিবেন্দু বলিল, হ্যাঁ অডিটে। চেকার বলিল, সুখে আছেন দাদা, দিব্যি আছেন। এই দেখুন দেখি কদিন ছুটি আছে, চললেন কাশি। স্রেফ দুজনকার মতন একটি পাশ কেটে নিয়ে বেরিয়ে পড়লেন। আনন্দকে আনন্দও হলো, আবার সস্ত্রীক ধর্মমাচরিতকে ধর্মমাচরিত হলো, দিব্যি আছেন। কথা শেষ করিয়া চেকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। লোকটি কিছু বেশি কথা কহিতে ভালোবাসে, কথা কহিয়াই তাহার আনন্দ। শ্রোতার ভালো লাগিল কি না লাগিল তাহাতে তাহার ভ্রুক্ষেপ নাই। মাধুরী মুখ ফিরাইয়া বসিল, কিন্তু মুখ ফিরাইয়াও স্বস্তি নাই। চশমা পরা মেয়েটি কান দিয়া চেকারের কথাগুলি গিলিতেছে। অতএব চোখ না তুলিয়াও মাধুরী যেন স্পষ্ট দেখিতে পাইল, এই কলেজে পড়া আইবুড়ো মেয়েটা চোখ দিয়া তাহাকে ও শিবেন্দুকে গিলিতেছে। তখন চেকার বলিতেছে, আর আমাদের চাকরি? আর বলবেন না দাদা, একটা দিন ছুটি নেই, দিন নেই রাত নেই, খালি ডিউটি। আর ডিউটি বলে ডিউটি, আপনাদের মতন ভদ্রলোকের ডিউটি যে পাখার তলায় বসে 10টা 5টা। রাম বলো, গাড়িতে গাড়িতে প্রাণ হাতে করে ছোটাছুটি। হঠাৎ গলা নামাইয়া চেকার বলিয়া চলিল, মাসের মধ্যে আর্ধেকটা মাস রাত্রিরে বাড়িতে শুতে পাই না মশাই। বাড়িতে রাগ করে, বলে হয় চুলোর চাকরি ছেড়ে দাও, নয়তো ঘর সংসার ছেড়ে দাও। বলবে না মশাই, বলুন তো? শিবেন্দু জলের ভাঁড় হাতে করিয়া শুনিতেছিল, না শুনিয়া উপায় নাই বলিয়াই। এতক্ষণে একটু ফাঁক পাইয়া বলিল, তা তো বটেই। বলিয়া জলের ভাঁড়টি আগাইয়া দিয়া মাধুরীকে বলিল, এই নাও মাধুরী, জলটা ধরো। বলিয়াই পাছে চেকার আবার শিবেন্দুর গার্হস্থ্য জীবনের সুখের সহিত নিজের জীবনের দুঃখের তুলনা শুরু করিয়া দেয়, এই ভয়ে মাধুরীর ধরিবার অপেক্ষা না করিয়াই নিজেই হাত বাড়াইয়া ভাঁড়টি বেঞ্চের উপর রাখিয়া নিজের কামরার দিকে অগ্রসর হইল। চেকার ডাকিয়া বলিল, এই যে দাদা আপনার পাশটা। শিবেন্দুকে ফিরিতে হইল। শেষকালে ওকে আবার ওই খোট্টা মেয়ে ছেলেটার মতো
বোধ করি টিকিটহীনা মাধুরীর কিছু আগের শুষ্ক মুখ মনে করিয়াই চেকার হাসিতে হাসিতে মাধুরীর মুখখানি একবার দেখিবার চেষ্টা করিল, কিন্তু একখানি রক্তবর্ণ কান ব্যতীত মুখের আর কোনো অংশ তাহার চোখে পড়িল না। পাশের কাগজটির উপর কি একটু লিখিয়া সেটি ফিরাইয়া দিয়া চেকার প্রস্থান করিল। শিবেন্দু বলিল, যত সব রাবিশ। মাধুরী, তুমি খেয়ে নাও, বুঝলে? আমি চললুম, গাড়ি ছাড়বার ঘণ্টা দিয়েছে। শিবেন্দু পিছন ফিরিল। মাধুরীর ক্ষুধা পায় নাই, তবু যদি বা শিবেন্দুর নির্বন্ধে কিছু মুখে দিত, এখন সেদিকে তাহার মন একেবারেই গেল না। মন তাহার আটকাইয়া রহিল চেকারের শেষের কথা কয়টিতে। সত্যই তো, ওই যে কাগজের টুকরাটি, যাহার দ্বারা রেল কোম্পানি তাহাদের বিনামূল্যে কাশী যাতায়াতের অনুমতি দিয়াছে, সেই কাগজটি যদি শিবেন্দুর কাছে থাকে, তবে পথে আবার কোনো চেকার উঠিয়া টিকিট চাহিয়া তাহাকেও যে বিপদে ফেলিবে না, তাহার নিশ্চয়তা কি? মাধুরী কহিল, আচ্ছা খাবোক্ষণ, কিন্তু তুমি দাঁড়াও, আমি মনে করছি তোমার গাড়িতে যাব। বলিতে বলিতে এক হাতে খাবারে চ্যাঙারি ও অন্য হাতে জলের ভাঁড় লইয়া সে উঠিয়া দাঁড়াইল। শিবেন্দু আশ্চর্য হইয়া বলিল, কেন, এ গাড়িতে কি হলো? এই তখন বললে অত পুরুষের ভিড়ে যেতে ভালো লাগে না, এখানে বেশ গল্প করতে করতে যাবে, আবার কি হলো? মাধুরী বলিল, হোক গে ভিড়, তুমিও নিশ্চিন্তি থাকতে পারছো না, আর আমারও কেমন যেন ভয় ভয় করছে বাপু আলাদা যেতে। শিবেন্দু হাসিয়া কহিল, দূর, দিনের বেলায় আবার ভয়ের কি আছে? তা যেতে চাও চলো, চট করে এসো, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। শিবেন্দু কামরার ভিতর এক পা উঠিয়া বাঙ্কের উপর হইতে মাধুরীর সুটকেসটি তুলিয়া লইল। মাধুরী গাড়ি হইতে নামিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা আসি, আবার দেখা হবে। আমরা তো আপনাদের স্টেশনেই নামছি, ওখানে 2-1 দিন থেকে কাশী যাব। চশমা পরা মেয়েটি 2 হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া বলিল, আচ্ছা নমস্কার। মেয়েটির মা কেবল ঈষৎ হাসিয়া ঘাড়কাত করিলেন। মাধুরীর 2টি হাত জোড়া থাকায় প্রতি নমস্কার করিতে পারিল না। চলিতে চলিতে মনস্থ করিল, আর কিছু পারুক না পারুক, বিদেশে থাকিয়া স্বামীর সহিত অকুণ্ঠ ভ্রমণে পুরুষের মতো হাত তুলিয়া নমস্কার করাটা অন্তত অভ্যাস করিবেই। পাশাপাশি গমনশীল শিবেন্দু ও মাধুরীকে দেখিতে দেখিতে চশমা পরা মেয়েটি বলিল, দুটিতে বেশ মানিয়েছে নয় মা? মা কহিলেন, মেয়েটি আবার বলিল, আচ্ছা মা, কার রং বেশি ফর্সা বলো তো, বউটির নয়? মা বলিলেন, কে জানে বাবু, অত শত আমি দেখিনি। মেয়েটি বলিল, বরটাও বেশ ফর্সা বটে, কিন্তু বউটির রংটা যেন আরও বেশি। মা বলিলেন, মেয়ে ছেলে ঘষা মাজা করে তাই অতটা দেখায়, পুরুষ মানুষকে রোদে বৃষ্টিতে ঘুরতে হয়, নইলে ওর চেয়ে ছেলেটিই বেশি ফর্সা। মেয়ে হাসিয়া বলিল, তবে যে তুমি বললে অত শত দেখনি, বউটি কিন্তু বেশ ভালো মানুষ নয় মা? মা কহিলেন, তা কি করে বলবো বাছা, একদণ্ডের দেখা, কার মনে কি আছে কিছু বলা যায়? গন্তব্য স্টেশন আসিল প্রায় অপরাহ্নের শেষে। গাড়ি প্ল্যাটফর্মের ভিতর ঢুকিবার সঙ্গে সঙ্গে শিবেন্দু চিৎকার করিতে লাগিল, অশোক, অশোক! প্ল্যাটফর্মের অপর প্রান্ত হইতে ট্রেনের বিপরীত মুখে আসিতে আসিতে শ্যামবর্ণের এক যুবক ডাকিল, শিবু, শিবু! গাড়ি থামিলে 2 বন্ধু যখন সুটকেস, ট্রাঙ্ক, বিছানা ইত্যাদি নামাইতে ব্যস্ত, ততক্ষণে মাধুরী নামিয়া চশমা পরা মা ও মেয়ের সহিত গল্প করিল। বাড়ির নাম বলিয়া তাহাদের বারবার নিমন্ত্রণ করিল, যেন কাশী যাইবার আগে যে 2 দিন সে এখানে আছে, ইহারই মধ্যে তাহারা একদিন তাহাদের বাড়িতে আসেন। বলা বাহুল্য, ঠিক এই নিমন্ত্রণ মাধুরীরও মিলিল। মা ও মেয়ে এখানকার বাসিন্দা বলিলেও হয়। মা স্থানীয় মেয়ে স্কুলের শিক্ষকতা করেন,
মেয়ে কলিকাতার হোস্টেলে থাকিয়া পড়াশুনো করে। তাহারা একা ভ্রমণে অভ্যস্ত। কুলি ডাকিয়া মোটঘাট উঠাইয়া আগেই চলিয়া গেলেন। যাইবার আগে আর এক দফা নিমন্ত্রণের আদান প্রদান হইল। মালপত্র নামাইয়া শিবেন্দু স্টেশনের বাহিরে গরুর গাড়ি ঠিক করিতে গেল। অশোক বাক্স বিছানার কাছে দাঁড়াইয়া সিগারেট টানিতে লাগিল। ছোট স্টেশন, যাত্রী বেশি নামে নাই। যে কয়জন নামিয়াছিল তাহারা বাহির হইয়া গিয়াছে। গাড়ি ছাড়িবার পর পানি পাড়ে তাহার জলের বালতি লইয়া অদৃশ্য হইল। স্টেশনের ছোটবাবু যে 2-4খানি টিকিট পাইলেন, তাহাতেই সন্তুষ্ট হইয়া অফিস ঘরে ঢুকিলেন। তাহারা 2 জন ছাড়া স্টেশন প্রায় জনশূন্য। ঘুরিয়া ফিরিয়া অশোকের দৃষ্টি কেবলই মাধুরীর মুখের উপর পড়ে। শেষ অপরাহ্নে রৌদ্রে মাধুরীর উজ্জ্বল গৌরবর্ণ রক্তিমাভ দেখাইতেছে। মেঠো হাওয়ার তাড়নায় চূর্ণ কুন্তল সেই রক্তিম মুখের আশেপাশে উড়িয়া পড়িতেছে। সারাদিনের শ্রান্তি ও রৌদ্রের উত্তাপ সেই সুন্দর মুখকান্তিতে একটা শুষ্ক ম্লান শ্রী দান করিয়াছে, যাহা দেখিলে স্নেহময় চিত্তে মায়া জাগে, প্রেমময় চোখে মোহ লাগে এবং সেই শুষ্ক কোমল মধুর মুখখানিকে অঞ্জলি ভরিয়া ধারণ করিবার জন্য প্রেমিকজনের 2টি হাত লুব্ধ হয়। পথের বন্ধুদের বিদায় দিয়া মাধুরী এদিকে আসিল। অশোক বলিল, এইবার কি হয়? বড্ড যে লিখছিলে, আর কখনো জন্মেও দেখা হবে না। মাধুরী বলিল, না, লিখবে না। একখানা চিঠি লিখলে জবাবের জন্য হতে হয়। কি করে কত কষ্টে কত নুকিয়ে যে চিঠি লিখি, আর চিঠির জবাব না পেলে কীরকম যে কষ্ট হয় তা তো জানো না। মাধুরীর কষ্টের কথা শুনিয়া অশোক অতি হৃষ্ট চিত্তে বলিল, না, তার কি করে জানবো বলো? আমার তো আর কখনো ওরকম হয়নি। আমাদের বুক যে পাথরের তৈরি। মাধুরী বলিল, তাই তো, পাথরের তৈরিই তো। যে পাষাণ প্রাণ, তার বুক পাথরের নয় তো কি? অশোক বলিল, কিন্তু ঘা খেলে পাথরই ভাঙে। বলিয়া এদিক ওদিক দেখিয়া সে খপ করিয়া মাধুরীর একখানা হাত ধরিয়া নিজের হৃদয়ের উপর স্থাপন করিল ও বলিল, এই দেখো না। দিনের বেলায় প্রকাশ্য স্টেশনে, বিশেষত অদূরে শিবেন্দুর উপস্থিতিতে এত দূর নির্লজ্জতার জন্য মাধুরী প্রস্তুত ছিল না। ত্রস্ত হইয়া তাড়াতাড়ি হাত টানিয়া লইয়া সে কহিল, আহ, করো কি? মাঠের মাঝখানে দাঁড়িয়ে কেউ দেখলে কি ভাববে বলো তো? ছি। একগাল ধোঁয়া ছাড়িয়া অশোক বলিল, কে আছে আবার যে দেখবে? বাহ, কেউ নেই, ওই দেখো। মাধুরী আঙুল বাড়াইয়া দেখাইল গরুর গাড়ির গাড়োয়ানকে লইয়া শিবেন্দু আসিতেছে। মাথায় কাপড় টানিয়া লজ্জিতা মাধুরী অশোকের সান্নিধ্য হইতে সরিয়া অন্যদিকে মুখ করিয়া দাঁড়াইল ও অতি সপ্রতিভভাবে অশোক আরেকটি সিগারেট ধরাইল। শিবেন্দু কহিল, ব্যাটা 6 আনার কমে রাজি হল না। যাগ্গে, এই রোদ্দুরে কি বলো? মাধুরী চাপা গলায় বলিল, বললুম বেশি দূর তো নয়, হেঁটেই যাই। তা নয়, আবার গাড়ি করা হলো। কিন্তু তাহার কথা না শিবেন্দু না অশোক কেহই কানে তুলিল না। গাড়িতে মালপত্র ও মাধুরীকে তুলিয়া দিয়া 2 বন্ধু পিছনে পিছনে হাঁটিয়া চলিল। পথ মেয়ে স্কুলের পাশ দিয়া গিয়াছে। জানালা দিয়া দেখিয়া চশমা পরা মেয়েটি মাকে ডাকিয়া বলিল, ও মা, ওই দেখো সেই বউটি যাচ্ছে। মা জিনিসপত্র গুছাইতেছিলেন, বলিলেন, কে যাচ্ছে? মেয়ে কহিল, এই যে আমাদের সঙ্গে এক গাড়িতে এলো সুন্দর বউটি। মা কহিলেন, অ। মেয়ে বলিল, ও মা, দেখো, ওর স্বামীর সঙ্গে আর একটাকে কালো নতুন ভদ্রলোক চলেছে। দুজনকে পাশাপাশি কীরকম দেখাচ্ছে দেখো। পড়ন্ত রোদ্দুরে একজনকে যেমন ফর্সা দেখাচ্ছে, আর একজনকে তেমনই কালো দেখাচ্ছে। বউটির কে হয় কে জানে? ও লোকটা কে মা, তুমি চেনো? তাহার মা এখানকার সব চিনল, সকলেই তাহাকে চেনে।
তিনিও সকলকেই চেনেন। মা বলিলেন, কে জানে বাছা, কোথাকার কে, আমার এখন ওসব দেখবার সময় নেই। বলিয়া হাতের কাজ ফেলিয়া আসিয়া দাঁড়াইয়া দেখিতে লাগিলেন শ্যামবর্ণ যুবকটিকে চিনিতে পারেন কিনা। পরদিন অতি প্রত্যুষে উঠিয়া শিবেন্দু বেড়াইতে বাহির হইল। মাধুরী বিশেষ করিয়া বলিয়া দিল শিবেন্দু যেন দেরি না করে ও বাজারের খাবার কিনিয়া না খায়। মাধুরী এখনই চা ও জলখাবার তৈয়ারি করিবে। শিবেন্দু জানাইল সে দেরি করিবে না, মাত্র বাজারটা দেখিয়া ফিরিয়া আসিবে। তখনও ভালো করিয়া সকাল হয় নাই। শিবেন্দুর বাজার ঘুরিয়া আসার অর্থ মাধুরীর জানা আছে। সংসারের কাজ শুরু করিবারও তাড়া নাই। মাধুরী বাগানে ঢুকিল। কিছুক্ষণ পরে আঁচল ভরিয়া চামেলি ফুল সংগ্রহ করিয়া মাধুরী ধীরে ধীরে নিঃশব্দে যে ঘরে ঢুকিল, সে ঘরে তখনও অশোক নিদ্রামগ্ন। পূবের জানালা দিয়া উষার গোলাপি আলো আসিয়া অশোকের শ্যামবর্ণের বনান্তর ঘটাইয়াছে। কোমল আলোর প্রলেপে ও সুখ নিদ্রার আবেশে স্নিগ্ধ সেই মুখখানি শিশুর মতো সরল, নিশ্চিন্ত ও একান্ত মমতাময় রূপে প্রতিভাত হইল। বিছানার ধারে দাঁড়াইয়া মাধুরী আবিষ্ট চোখে সেই প্রিয় মুখ চুরি করিয়া দেখিতে লাগিল। দেখিয়া দেখিয়া তাহার তৃপ্তি হয় না, চোখের পলক পড়ে না। বহু দিনের পর ঈপ্সিত দর্শনের নেশা তাহার কাটিতে চাহে না। হঠাৎ বাহিরে কোথায় মালির কণ্ঠস্বর শুনিয়া তাহার দেখার ধ্যান ভাঙিল। দরজাটা খোলা রহিয়াছে। অতি সন্তর্পণে মাধুরী চলিল দরজা বন্ধ করিতে। কেন যে মানুষের গাঢ় ঘুম একসময় হঠাৎ বিনা কারণে ভাঙিয়া যায় তাহা বলা যায় না। সেই মুহূর্তে অশোক চোখ মেলিয়া চাহিল। সদ্য ঘুম ভাঙা চোখে সে দেখিল মাধুরী। তাহার শুভ্র মসৃণ গ্রীবার উপর শিথিল কবরী দুলিতেছে। তাহার সঞ্চারিণী অঞ্চল ভূমিতে লুটাইতেছে। শয্যাতল হইতে শুভ্র ফুলের একটি ছায়াপথ আঁকা হইয়াছে। সেই ছায়াপথের এক প্রান্তে সে, অপর প্রান্তে মাধুরী, এবং ঘরের মধ্যে একটি মন্থর মৃদু সুরভি বিচরণ করিতেছে। দরজা ভেজাইয়া মাধুরী ফিরিয়া দাঁড়াইল। দেখিল অশোক জাগিয়াছে। অশোকের চোখের মুগ্ধতা অনুভব করিয়া মাধুরীর চোখে মুখে একটি সলজ্জ ও সপ্রেম হর্ষের প্রসন্নতা ফুটিয়া উঠিয়া মাধুরীর মাধুরীকে অপরূপ করিল। প্রভাতে এই রমণীয় পরিবেশের মাঝখানে এই মোহিনী মূর্তিকে অশোক শুধু দুই নয়ন মেলিয়া নহে, সারা হৃদয় মেলিয়া দেখিতে লাগিল। তখন সেই ঘরখানি জগৎ হইতে বিচ্ছিন্ন হইয়া গেল এবং ঘরের ভিতর এই দুইটি উদ্ভ্রান্ত নরনারীকে ঘেরিয়া সময় স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। কিন্তু বাহিরের জগতে সময়ের গতি স্তব্ধ হয় না। সেখানে উষা অতিক্রান্ত হইয়াছে, সূর্য উঠিয়াছে, পথে লোক চলাচল বাড়িয়াছে। কালকের সেই মেয়েটি ও তাহার মা আসিয়া বাগানে ঢুকিলেন। মালি কোথায় ছিল ইহাদের দেখিয়া আগাইয়া আসিল। জিজ্ঞাসা করিয়া শোনা গেল বহুমা ঘরেই আছেন ও কাল যে বাবু আসিয়াছেন তিনি বেড়াইতে গিয়াছেন। এইরূপেই মালির মালুম হইতেছে। দুইজনে সামনের বারান্দায় আসিয়া দেখিলেন কেহ নাই। এপাশের ঘরখানি খোলা, শূন্য বিছানা পড়িয়া আছে। ওদিকের ঘরটির দরজা ভেজানো। মা ও মেয়ে সেই দিকে চলিলেন। দরজা ঠেলিয়া মহিলা ঘরের ভিতর পা বাড়াইলেন। পর মুহূর্তে মুখ কালো করিয়া তিনি দ্রুত পিছু হটিলেন। মায়ের কাঁধের উপর দিয়া মেয়ের দৃষ্টিও ঘরের ভিতর গিয়াছিল। সেও মুখ ফিরাইয়া সরিয়া আসিল। অকস্মাৎ বাহিরে চলমান রূঢ় জগতের সহিত ঘরের কোমল স্থির জগতের সংঘাত হইল। সেই সংঘাতে ঘরের জগৎ চূর্ণ হইয়া গেল। সেই ঘরের জগতে যে ছেলেটি তক্তপোষের ধারে পা ঝুলাইয়া বসিয়া পরম আনন্দে একটি মেয়ের শিথিল কবরীতে ফুল গুঁজিয়া দিতেছিল, এবং যে মেয়েটি ভূমিতলে জানু পাতিয়া বসিয়া ছেলেটির দুই জানুর মধ্যে নিজেকে বন্দী করিয়া আনন্দে মাথা পাতিয়া সেই প্রেমের পুষ্পাঞ্জলি গ্রহণ করিতেছিল,
ও মধ্যে মধ্যে নিজের কবরীর প্রসাদী ফুল লইয়া ছেলেটির বিস্রস্ত চুলে আটকাইয়া দিবার চেষ্টা করিতেছিল, তাহাদের দুইজনের স্বপ্ন টুটিয়া গেল। তাহাদের চৈতন্য হইল পৃথিবীতে সূর্য উঠিয়াছে, পৃথিবীর পথে বিচার বুদ্ধিশীল মানুষ চলিতেছে ও আপাতত একটি বিচক্ষণ মানুষ প্রবীণা শিক্ষয়িত্রীর রূপ ধরিয়া তাহাদের অতি কাছেই আসিয়া পড়িয়াছে। চকিতা মাধুরী মাথার কাপড় টানিতে টানিতে মুখ লাল করিয়া বাহিরে আসিল। আসিয়া দেখিল অতিথিরা দালান ও রক পার হইয়া বাগানে নামিতেছেন। সে দ্রুতপদে পিছনে আসিয়া জোড়হাতে নমস্কার করিয়া বলিল, আসুন আসুন, এত শিগগির যে পায়ের ধুলো দেবেন আশা করতে পারিনি। তাহার এত যত্নের নমস্কার কেহই গ্রাহ্য করিল না। শিক্ষয়িত্রী কথা কহিলেন না, গম্ভীর মুখে অগ্রসর হইলেন। তাহার মেয়ে মাধুরীর মাথার পুষ্পালঙ্কারের পানে চাহিয়া মনে মনে বলিল, আহা, আশা করনি না আশঙ্কা করনি। সেই সময়ে তোয়ালে কাঁধে ও টুথব্রাশ হাতে সেই কালো ছোকরাটা তখন তাহার চুলে দুই একটি ফুল আটকাইয়াছে, তাহাদের পাশ দিয়া চলিয়া গেল। দুইজোড়া চশমায় ছাঁকা তীব্র দৃষ্টি সেই কালো পিঠখানার উপর নিবদ্ধ হইল। মায়ের চোখে জ্বলন্ত ঘৃণা, মেয়ের চোখে ঘৃণা না হোক বিস্ময় ফুটিয়া উঠিল। ভাবিল, কোথায় সেই সোনার কার্তিকের উজ্জ্বল রূপ, আর কোথায় এই দুষ্কৃতির কালো বরণ। ছি ছি, কি পছন্দ! মাধুরী হাসি মুখে আসিয়া মেয়েটির হাত ধরিয়া বলিল, বাগানে বসবেন? কিন্তু রোদ উঠে গেছে, ঘরে বসলে হতো না? একটু চাটা। মেয়েকে উত্তর দিতে হইল না। তাহার মুখ খুলিবার আগেই তাহার জননী পিছন ফিরিয়া তাহার সবচেয়ে শিক্ষয়িত্রী জনচিত সুরে কহিলেন, সুনীতি, চলে এসো। তোমাকে কতবার বলে দিয়েছি অজানা লোকের সঙ্গে মেশামেশি করা আমি পছন্দ করি না। সুনীতি চুপ করিয়া রহিল। সে শিষ্ট ও সভ্য মেয়ে বলিল না যে তিনিই তো রাত পোহাইতে না পোহাইতে উঠিয়া তাহাকে টানিয়া আনিয়াছেন কালকের বউটির বাড়ি বেড়াইতে যাইবার জন্য। মাধুরী বিশ্বাস করিতে পারিল না সুনীতির মায়ের কথার অর্থ। তাহার বাড়িতে বেড়াইতে আসিয়া, তাহারই সহিত দেখা করিতে আসিয়া তাহাকেই মিশিবার অযোগ্য বলিতে পারা যায় কি কারণে, ইহা তাহার বুদ্ধিতে আসিল না। সে আগাইয়া আসিয়া মূঢ়ের মতো মা ও মেয়ের মুখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, আপনারা এসেই চলে যাচ্ছেন কেন? সুনীতির জননী মনের জ্বালা দূর করিবার জন্য এই সুযোগটুকুই চাহিতেছিলেন। ফিরিয়া দাঁড়াইয়া নাকের উপর চশমা ঠেলিয়া দিয়া তিনি অগ্নিময় ভাষায় সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করিয়া মেয়ের হাত ধরিয়া টানিয়া লইয়া বেগে প্রস্থান করিলেন। মুখ ধুইয়া আসিয়া অশোক দেখিল মাধুরী তাহার ঘরে টেবিলের উপর দুই হাতের মধ্যে মুখ রাখিয়া বসিয়া আছে। অনেক সাধ্য সাধনায় সে অভ্যাগতের হাতে মাধুরীর লাঞ্ছনার কথা শুনিল। কয়েক মুহূর্ত অবাক হইয়া থাকিয়া অশোক হাহা করিয়া হাসিয়া উঠিল। মাধুরী বিস্ময় ও রাগে মাথা তুলিয়া বলিল, তুমি হাসছ কি বলে? অশোক হাসিতে হাসিতেই বলিল, বাহ, এর চেয়ে আনন্দের কথা আর কিছু আছে? এই বিদেশে অন্তত দুটি মানুষও রইল যারা তোমার সঙ্গে আমার ভালোবাসার বন্ধনকে স্বীকার করে নিয়েছে। তোমার ওই সুনীতি আর তার মাকে একদিন নেমন্তন্ন করে খাওয়াতে হবে। মাধুরী ক্রোধে আরক্ত মুখে বলিল, ওই বুড়ির আমি মুখ দেখব আবার? এমন কথা বলে আমাকে? বললুম উনি আমার স্বামী, তা বলে কি না? আর সেই কালকের স্বামীটি কোথায় গেলেন? ঝ্যাঁটা মারো ঝ্যাঁটা মারো, ঘরে একটা পথে একটা। অশোক হাসিতে ফাটিয়া পড়িল, বলিল, ঝ্যাঁটা মারো বললেন? বাহ বাহ, দেখেছ মাধুরী, স্কুল মাস্টারই হন আর উচ্চশিক্ষিতাই হন, মূলত বাঙালির মেয়ে তো রেগে গেলে নিজের ভাষায় বেরিয়ে পড়ে, সেই গোপাল ভাঁড়ের সঁড়া অন্ধার মতো। মাধুরী বলিল, থামো, নিজের স্ত্রীকে এত বড় অপমান করে গেল আর তুমি হেসে গড়িয়ে পড়ছ? তোমার লজ্জা করে না? অশোক হাসি থামাইয়া বলিল,
আমার নিজের স্ত্রীকে অন্য লোকে পরস্ত্রী বলে মনে করেছে, এতে আমার লজ্জার কি আছে? আর সত্যি বাপু, তারই বা দোষ কি? তুমি সারাদিনটা তোমার শিবুদার স্ত্রী সেজে এলে। মাধুরী ভ্যাংচাইয়া কহিল, সেজে এলে তুমি কেন আমাকে তোমার সঙ্গে নিয়ে এলে না? অশোক চুল আঁচড়াইতে আঁচড়াইতে মুখ ঘুরাইয়া কহিল, বাহ, তখন কোথায় বাড়ি কোথায় কি তার ঠিক নেই। মাধুরী কহিল, নেই তো নেই, আমার এমন রাগ হচ্ছে, ছি ছি ছি। তাহার মনে পড়িল বর্ধমান স্টেশনে চেকারের মন্তব্য। সে আবার কহিল, ছি ছি ছি। অশোক কহিল, এখন ছিছি করলে কি হবে? তখন তো শিবুদার বউ সাজতে। মাধুরী ঝাঁঝিয়া বলিল, ফের বলছ ওই কথা? আমি সাজলুম না তুমি সাজালে? তুমি তো তোমার কটা টাকা বাঁচাবার জন্য শিবুদাকে লিখলে। লজ্জায় মাধুরী কথা শেষ করিতে পারিল না। অশোক কহিল, আমি না হয় লিখলুম, কিন্তু তোমরা দুটিতে তো রাজি হয়ে গেলে। মনে করলে খোঁজ খবরের ঝুটোও ভালো, কি বলো? মাধুরী অতিরিক্ত রাগে কথা কহিল না। অশোক বলিল, তা সত্যি, শিবুদার চেহারার কাছে কি আমি? আর সেকেন্ড কাজিনে দোষও নেই। অর্জুন আর সুভদ্রার কথাই ধরো না। মাধুরী আর চুপ করিয়া থাকিতে পারিল না, বলিল, কি ছোট লোকের মতো ঠাট্টা যে করো, আমি কালই চলে যাব। অশোক গম্ভীরভাবে চুলে বুরুশ ঘষিতে ঘষিতে বলিল, তা বটে, এখনও শিবুর সেলফ অ্যান্ড ওয়াইফ পাসটা আছে, কিন্তু শিবুর বদমাইশিটা দেখো। ওটা ওরকম পাস না নিয়ে উইডোড সিস্টার বলে পাস নিলেও তো পারত, তাতেই সম্পর্কটা বাঁচত। তবে হ্যাঁ, তোমাকে ঘন্টার জন্য হাত দুটো খালি করতে হতো, আর সিধেটা। মাধুরী চেয়ার উল্টাইয়া অশোকের হাতের বুরুশ কাড়িয়া মাটিতে ফেলিয়া দিয়া রাগে গড়গড় করিতে করিতে ঘর হইতে বাহির হইয়া গেল। অশোক চিৎপাত হইয়া বিছানায় পড়িয়া হাসিতে লাগিল। ছি ছি শুধু মাধুরী বলিল না, শিবেন্দু বলিল, ছি ছি ছি, এবং মনে মনে সংকল্প করিল, চাকরির দৌলতে সে বিধবা মা বোন অরোজগারী ভাই সাজাইয়া অনেককেই নিখরচায় দেশ ভ্রমণ করিয়াছে, কিন্তু সস্ত্রীক পাশ লওয়া এই শেষ, যতদিন না নিজের বিবাহ হয়। ছি ছি, সহদরা না হইলেও বোন তো বটে। আর ছিছি করিলেন সুনীতির মা। কথা ছিল মাত্র অশোকের জন্য একটা টিকিট কাটিয়া লইয়া তাহারা তিনজন কাশী বেড়াইয়া আসিবে, কিন্তু মাধুরী বাঁকিয়া দাঁড়াইল। অশোক প্রস্তাব করিল, পাস না হয় তাহার কাছেই থাকিবে, শিবেন্দু টিকিটটা লইবে। কিন্তু মাধুরী বলিল, পাস অশোকের হাতে থাকিলেও তাহাতে নাম তো শিবেন্দুরই থাকিবে, এ লজ্জাকর ব্যবস্থায় সে আর মরিয়া গেলেও রাজি নয়। অগত্যা শিবেন্দুকে একাই যাইতে হইল। পরদিন বৈকালে তাহাকে কাশীর গাড়িতে তুলিয়া দিয়া ফিরিবার সময় অশোক কোনো আপত্তি শুনিল না। সস্ত্রীক সুনীতিদের বাসায় ঢুকিল। ইহাদের এই দুঃসহ নির্লজ্জতার স্পর্ধায় প্রথমটা সুনীতি ও তাহার মায়ের যেমন বিস্ময়ের পরিসীমা রহিল না, মিনিট ৫-৬ পরে তাহাদের লজ্জা ও অনুতাপ রাখিবারও তেমনি ঠাঁই মিলিল না। প্রচুর আদর যত্ন আপ্যায়ন করিয়াও এবং বারংবার ক্ষমা চাহিয়াও সুনীতির মায়ের মনের গ্লানি দূর হইল না। তিনি বারংবার বলিলেন, ছি ছি ছি। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।